বিশ্বকাপ ফাইনালের ভেন্যু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম থেকে স্বাগত সবাইকে। দর্শক, দেশ টিভির পর্দায় এবারে বিশ্বকাপের সব খবর সবার আগে নিয়ে আসতে আমি যুক্তরাষ্ট্রে আছি, কনক মাহমুদ, এবং আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন। যুক্তরাষ্ট্রে কিংবা মেক্সিকো কিংবা কানাডা, বিশ্বকাপের শুরু থেকে শেষ সবার আগে সেখানে পৌঁছে যাবে দেশ। বিশ্বকাপের যে ফাইনাল ম্যাচটি এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, অর্থাৎ যে গল্পের শুরুটা হচ্ছে মেক্সিকোতে, সেই গল্পের শেষটা কিন্তু নিউ জার্সির এই স্টেডিয়ামটিতে হবে। যে স্টেডিয়ামটিতে একসময় রাগবি কিংবা যেটাকে এখানে বলা হয় ন্যাশনাল ফুটবল, সেই খেলা অনুষ্ঠিত হয়েছে। দুটি NFL দলের হোম ভেন্যু কিন্তু এই স্টেডিয়ামটি। সবচেয়ে বড় যে প্রশ্নটা, যে এখনও কেন বিশ্বকাপের ফাইনালের যে ভেন্যু তাকে ঘিরে এতটা নিস্তব্ধতা, এতটা নীরবতা। আমরা এর আগে কাতার বিশ্বকাপে দেখেছি, তখন সেখানে দেখেছি যে লুসাইল স্টেডিয়াম ফাইনাল ভেন্যু, সেই লুসাইল স্টেডিয়ামটিকে ঘিরে কিন্তু নানা রকম আয়োজন ছিল। তবে যুক্তরাষ্ট্রের ঠিক এর উল্টো, যে যুক্তরাষ্ট্রে ফুটবল কিংবা সকার যতটা জনপ্রিয়, তার থেকে বেশি কিন্তু এই দেশের জনপ্রিয় বেসবল, বাস্কেটবল এবং ন্যাশনাল ফুটবল লিগ অর্থাৎ রাগবি, সেটি কিন্তু বেশ জনপ্রিয় এখানে। যার কারণে কিন্তু এখন পর্যন্ত দর্শকদের মধ্যে সেই আগ্রহটা দেখা যাচ্ছে না। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে এই ভেন্যুতে, এই যে বিশ্বকাপটা ঘিরে এই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি যে ইমিগ্রেশনের যে কড়াকড়ি আরোপের যেই অভিযোগটা উঠে এসেছে, সেটা কিন্তু সাম্প্রতিক সময়ে সমর্থকদের মাঝে বেশ একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যারা এখানে ম্যাচ কাভার করতে আসছেন তাদের মধ্যে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যারা কিনা যুক্তরাষ্ট্রের বাইরে থেকে আসছেন, অনেকে ভিসা পাচ্ছেন কিন্তু তারা অনেক সময় ঢুকতে পারছেন না। সাম্প্রতিক সময়ে এমন আরেকটি ঘটনা ঘটেছে, দুদিন আগে সোমালিয়ান একজন রেফারি, তিনি কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ল্যান্ড করেও তিনি কিন্তু ম্যাচ কাভার করতে ঢুকতে পারেননি। অর্থাৎ যিনি কিনা ফিফা প্যানেলের রেফারি, তিনি কিন্তু ঢুকতে পারেননি। একজন সোমালিয়ান রেফারি, তাকে কিন্তু শেষ পর্যন্ত তার দেশে ফিরে যেতে হয়েছে। শেষ পর্যন্ত ফিফাকেও কিন্তু একটা বিবৃতি দিতে হয়েছে যে যেই ইমিগ্রেশনের কিংবা একজন দর্শক, একজন অফিসিয়াল, তার প্রবেশাধিকার কিন্তু শুধুমাত্র যুক্তরাষ্ট্রই নিয়ন্ত্রণ করে থাকে, এখানে ফিফার কিছুই করার থাকে না। এবং একজন রেফারি ফিরে যাওয়ার পরে এই প্রশ্নটি আবার উঠেছে যে সত্যি কি যুক্তরাষ্ট্র একটি ওয়েলকামিং হোস্ট কান্ট্রি কিনা, এই প্রশ্নটাও কিন্তু দেখা গিয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে বেশ কিছু ফুটেজ লিক হয়েছে, কিছু স্টিল লিক হয়েছে, যেখানে দেখা গিয়েছে যে বিশ্বকাপ খেলতে যে সেনেগাল দল যুক্তরাষ্ট্রে পা রেখেছে, কিংবা ধরুন যে উজবেকিস্তান দল পা রেখেছে, তাদেরকে প্রত্যেকটি ফুটবলারকে একেবারে এয়ারপোর্টের রানওয়েতে তাদেরকে ম্যানুয়ালি চেক করা হয়েছে। একেবারে খুব কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে, কঠোর চেকিংয়ের মধ্য দিয়ে তাদের যেতে হয়েছে। এবং সেই ছবি যখন ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, সেটা নিয়ে কিন্তু বেশ সমালোচনা হয়েছে। এছাড়া আমরা ইরানের খবরটা শুনেছি, ইরানকে শেষ পর্যন্ত কিন্তু তাদের বেস ক্যাম্প মেক্সিকোতে করতে হয়েছে। এবং ইরান সাম্প্রতিক সময়ে একেবারে লেটেস্ট নিউজ, যেটা ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের যে সমর্থকদের টিকিট, সেই টিকিটও কিন্তু বাতিল করা হচ্ছে ফিফার পক্ষ থেকে। তো সব কিছু মিলিয়ে একটা এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে আসলে যারা ফিফায় যেসব দেশগুলো অংশ নিচ্ছে, তারাও কিন্তু খুব একটা বেশি ভরসা করতে পারছে না যুক্তরাষ্ট্রের এই ইমিগ্রেশন সিস্টেমটাকে, কারণ এতটাই কঠোরতা অবলম্বন করা হচ্ছে, সেখানে অনেকেই আটকে যাচ্ছেন। আমরা সাম্প্রতিক সময় দেখেছি ইরাকের একজন ফুটবলার, তাকে কিন্তু প্রায় 9 ঘন্টা ইমিগ্রেশনে আটকে রাখা হয়েছে, প্রায় জেরা করা হয়েছে 9 ঘন্টা। এবং একই সাথে সেই ইরাক জাতীয় ফুটবল দলের যিনি কিনা ফটোগ্রাফার, অফিসিয়াল ফটোগ্রাফার, তাকে কিন্তু দেশে ফিরে দেওয়া হয়েছে, ঠিক সেই সোমালিয়ান রেফারির মতো, যে তাকে তার দেশে ফেরত পাঠানো হয়েছে। সব কিছু মিলিয়ে যে দেশগুলো আছে, বিশেষ করে আফ্রিকা এবং এশিয়ান অর্থাৎ কিংবা মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে, তারা কিন্তু বেশ এইসব নিয়ে সমালোচনা করছে, সংবাদ মাধ্যমগুলো সমালোচনা করছে। তবে হ্যাঁ, যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু এখন পর্যন্ত তার অবস্থান স্ট্রিক্ট আছেন। তিনি এখনও কিন্তু সেই নিরাপত্তা, কঠোর নিরাপত্তা, সেটি কিন্তু তিনি এখনও জারি রাখার নির্দেশ দিয়েছেন। প্রথমবারের মতো 3টা দেশে বিশ্বকাপ হচ্ছে, প্রথমবারের মতো 48 দলের বিশ্বকাপ হচ্ছে, এবং প্রথমবারের মতো কোনো বিশ্বকাপে 104টি ম্যাচ হবে। অনেক বড় একটি বিশ্বকাপ, প্রায় 40 দিনের বেশি। তো এই বিশ্বকাপটিকে সার্ভাইভ করার জন্য আপনাকে ফিনান্সিয়াল যে ব্যাকআপ, সেটা আপনার অবশ্যই থাকতে হবে, অর্থনৈতিক সেই সক্ষমতাটুকু থাকতে হবে। যাদের আত্মীয় আছেন, যাদের বন্ধুবান্ধব আছেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছেন, তাদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। তবে আপনি যদি এখানে হোটেলে উঠতে চান কিংবা এয়ারবিএনবিতে উঠতে চান,
অনেক বেশি, প্রায় ৫-৬ গুণ ভাড়া, ১০ গুণ ভাড়া দিতে হচ্ছে। একই সাথে আমি যদি টিকিটের কথা বলি, ধরুন এই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যে ব্রাজিল মরক্কো ম্যাচটি রয়েছে, তারই টিকিটের মূল্য উঠেছে $৩,০০০। এই $৩,০০০ অনেক ব্যক্তির মাসিক ইনকামও না এই যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে। কিন্তু $৩,০০০, যেটা নিয়ে কিনা অনেক সমালোচনা হচ্ছে। কিন্তু ফিফা এই ব্যাপারে বলছে যে না, ফুটবলের বৈশ্বিকীকরণে এই অর্থটি খুবই সামান্য, এবং সেটি কিন্তু সমর্থকদের পে করতে হচ্ছে, তাদেরকে এটি মেনে নিয়েই তাদেরকে আসতে হচ্ছে। তাই যারা আসছেন তাদেরকে অবশ্যই ব্যাকআপটা মাথায় রাখতে হবে, এবং তারপরে তাদেরকে বিশ্বকাপের উন্মাদনায় নিজেদের গা ভাসাতে হবে। তো এই ছিল আজকে, যখন বিশ্বকাপের ওপেনিং, তার আগে যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপের সবশেষ পরিস্থিতি। সামনে আমরা আরও যেই তথ্যগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। বিশ্বকাপে দেশ টিভি এরকম আরও অনেক জানা অজানা তথ্য আপনাদেরকে জানাবে। বিশ্বকাপের একেবারে গ্রাউন্ড রিপোর্টিং, যেটা একেবারে মাঠের এখান থেকে যে অভিজ্ঞতাটুকু আছে সেটি তুলে ধরার চেষ্টা করবে। আশা করি আপনারা দেশ টিভির সাথে থাকবেন এবং দেশ টিভি আপনাদের জানিয়ে যাবে বিশ্বকাপের একেবারে খুঁটিনাটি সব তথ্য। কনক মাহমুদ, দেশ টিভি, নিউ জার্সি, USA।